দর্শকরা, প্রথমেই সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমরা এখানে পেয়েছি তাকে আপনারা চেনেন, তিনি অতীত ঈশান বাংলার স্টুডিওতে এসেছিলেন। আজকে আমরা তাকে পেয়েছি। তিনি হলেন ডক্টর সলমান উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত বন আধিকারিক, মাফ করবেন, কনজারভেটর অফ ফরেস্ট, মুখ্য বনকর্তা। তিনি উচ্চ পদে আসীন ছিলেন। একই সঙ্গে তিনি অবসর গ্রহণের পর রাজনীতিতে যুক্ত হন এবং আমরা জানি তিনি কংগ্রেসের টিকিট চেয়েছিলেন করিমগঞ্জ আসনে এবং অনেকটা সম্ভাবনা তার ছিল টিকিট পাওয়ার। যাই হোক, শেষ পর্যন্ত কোনো কারণে টিকিট পেয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তো এরপর এই ঘটনার পর বরাক্তিগত অনেক জল বয়ে গেছে, অনেক রাজনৈতিক ঘটনার প্রবাহ পরিবর্তিত হয়েছে, অনেক নতুন নতুন সমীকরণ সামনে এসেছে। তো আজকে আমরা তার কাছে জানতে চাইবো যে করিমগঞ্জ আসনে এই মুহূর্তে যেহেতু তিনি মনোনয়নে ছিলেন এবং তিনি কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে আছেন, কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, তো আমরা তার কাছে জানতে চাইব করিমগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কী রকম। আপনারা জানেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন করিমগঞ্জের দিকে। এমনকি শিলচরে মানুষের শিলচরে যতটা না আগ্রহ, তার চাইতে বেশি আগ্রহ করিমগঞ্জ নিয়ে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সলমান সাহেব। তো আপনি আপনার অনুভূতিটা আমাদেরকে বলুন যে আপনি করিমগঞ্জে আপনি কি রাজনৈতিক পরিস্থিতি দেখছেন এখন। ধন্যবাদ। ঈশান বাংলা পরিবারের সমস্ত সদস্যবৃন্দ সমেত দর্শক মণ্ডলী, আপনারা আমার কাছ থেকে জানতে ইচ্ছা করেছেন যে করিমগঞ্জের রাজনৈতিক বর্তমান অবস্থা কি। আপনি আগেই বলেছেন যে আমিও একজন টিকিট প্রত্যাশী ছিলাম, একজন টিকিট প্রত্যাশীর মধ্যে। আর এটা পরম্পরাগত নিয়ম, টিকিটের আবেদন একই প্রার্থী করে এবং টিকিট করে। সেই পরম্পরাগত নীতির ভিত্তিতে 11 সদস্যের আবেদনের পরও হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকে দল টিকিট দিয়েছে। গতিকে আমি তাকে সমর্থন করি, যেহেতু দল টিকিট দিয়েছে। আপনি সেকেন্ড কথা বলেছেন যে করিমগঞ্জের দিকে প্রত্যেকের লক্ষ্য। স্বাভাবিক, স্বাধীনতার 75 বৎসর পর জনবিন্যাসে যদি ধর্মীয় জনবিন্যাস দেখা হয়, তাহলে দেখবেন প্রায় 2 লক্ষ ভোট মুসলিম সম্প্রদায়ের বেশি আছে। গতিকে ভারতীয় জাতীয় কংগ্রেস সেখানে মুসলিমদের হইতে একজনকেই টিকিট প্রদান করিয়েছে এবং সৌভাগ্যবশত যে 11 প্রার্থী টিকিট প্রত্যাশী ছিলেন, প্রত্যেকেই ছিলেন মুসলিম সম্প্রদায়ের। গতিকে স্বাভাবিক, জয়লাভের আশা রেখেই দল টিকিট দিয়ে তাকে হাফিজ রশিদ সাহেবকে টিকিট দিয়েছে। যেহেতু দল দিয়েছে, আমিও তাকে সমর্থন করি, আমি তার পক্ষেই আছি, কংগ্রেসের পক্ষেই আছি। কিন্তু যে হইচই করা হয়, যে সংখ্যালঘুর বুথের 2 লক্ষ বেশি, আমরা সংখ্যালঘুকে কম বাছায়নের নামে আমরা এক কাট্টা হয়ে ভোট দিয়ে জয়ী করে নিব, এই সমস্ত কথাবার্তা গণতন্ত্রের জন্য কিছু কর্মকর্তারা বলতেছে। গতিকে যদি এভাবে হইচই করা হয়, আমরা যে মেরুকরণের রাজনীতিকে ধিক্কার জানাই, সেই মেরুকরণের রাজনীতি এই সমস্ত কথাবার্তা থেকেই সৃষ্টি হয়। সমস্ত ভারতবর্ষের 15% লোক মুসলমান সম্প্রদায়ের এবং 85% লোক হয়েছে অমুসলিম। গতিকে কংগ্রেসের এক প্রার্থীর পক্ষে সংখ্যালঘু এককাট্টা হয়ে ভোট দেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেরুকরণের রাজনীতির সূত্রপাত হবে। গতিকে গণতন্ত্রের জন্য, সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এহেন কথাবার্তা পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। কারণ কংগ্রেস কেবল সংখ্যালঘুর ভোটের উপর নির্ভর নয়। কংগ্রেস জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে
প্রত্যেক ভারতীয় নাগরিকের উপর ভিত্তি করেই দল পরিচালিত করে। আর সেই বিশ্বাস রাখে বলে এরা 60-এরও বেশি বৎসর ভারতবর্ষ স্বাধীনতার পরে কংগ্রেস দল শাসন করেছে। আজকে বিরোধী পক্ষে আছে, কিন্তু এদের সেই মতাদর্শের কোনো পরিবর্তন হয় নাই এখনো। কিন্তু কথা হলো, দেখুন রাজনীতিতে জেতাটা হলো বড় কথা। এখন যদি এগুলো কথা না বলে সিট হারানোর চাইতে এইসব কথা বলে যদি সিটটা জেতা যায়, তো সেটা কি ভালো হবে না? একটা সিট যদি এভাবে জিততে চান, 15% লোকের উপর ভারতবর্ষের জনসংখ্যার 15% জনগোষ্ঠীর উপর নির্ভর করে যদি একটা সিট আপনি জিততে চান, একটা, দুটা, তিনটা, এভাবে 25টা সিট হয়তো জিততে পারবেন। কিন্তু কংগ্রেসের লক্ষ্য 272 লোকসভা আসনের, যাতে সরকার গঠন করতে পারে। গতিকে এই সমস্ত কথাবার্তা করে মেরুকরণ না করাই ভালো। গণতান্ত্রিক পদ্ধতিতে নাগরিকদের ভোট পাওয়ার জন্য প্রচেষ্টা চালানো প্রয়োজন। আর আমি কংগ্রেস কর্মী হিসাবে আহ্বান করি যে ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ করে নির্বাচনে অবতীর্ণ হওয়া অত্যন্ত প্রয়োজন। আর এই ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে আপনার আমার গণতন্ত্র বিশ্বের বৃহত্তর গণতন্ত্র টিকে থাকবে। ধন্যবাদ। আচ্ছা, এটা তো বুঝলাম আপনি যেটা বললেন, যে কিন্তু কথা হলো এখন করিমগঞ্জের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখা যায়, যেটা শোনা যাচ্ছে যে একটা বড় অংশের সংখ্যালঘু ভোট বিজেপির দিকে চলে যাবে। আবার এমনও শোনা যাচ্ছে একটা ভালো সংখ্যক হিন্দু ভোটও আবার কংগ্রেসের দিকে আসতে পারে, এটাও শোনা যাচ্ছে। কিন্তু যদি এভাবেই হয়, যদি লক্ষাধিক মুসলমান ভোট যদি বিজেপির দিকে চলে যায়, এটা সম্ভব কিনা আমরা নিশ্চিত নই। তো যেহেতু আপনি করিমগঞ্জের রাজনীতিকে প্রত্যক্ষ করছেন, গভীরভাবে অধ্যয়ন করেছেন আপনি, এবং আপনি এই ব্যাপারে অনেকগুলো খবর রাখেন, তো আপনার ব্যক্তিগত ধারণাটা এই ব্যাপারে কি? এটা গণতান্ত্রিক দেশে নির্বাচনে অত্যন্ত স্বাভাবিক যে কংগ্রেসের মনোনীত মুসলিম প্রার্থীর পক্ষে হিন্দু ভোট আসবে, ভারতীয় জনতার পার্টির মনোনীত হিন্দু প্রার্থীর পক্ষে কিছু মুসলিম ভোট যাবে। এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। এই লক্ষণকে আপনি যদি পরিত্যাগ করে কেবল ধর্মভিত্তিক রাজনীতি করতে চান, সেটা ভারতবর্ষের ভবিষ্যতের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। সেটা হবে আপনার ভোট মুসলিম সম্প্রদায়ের ভোট হিন্দু প্রার্থীর পক্ষে। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে যদি মুসলিম সম্প্রদায়ের কিছু ভোট বা একটা বড় অংশের ভোটই যদি বিজেপির থেকে চলে যায়, সেটা এমন কোনো অন্যায় কিছু নয়। মানে অন্যায় কিভাবে হবে? আপনার যদি মুসলমানদের জন্য অন্যায় কি নাই? কোনো অন্যায় নাই। মুসলমানও ভারতবর্ষের নাগরিক, এরাও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এরাই ভারতের সংবিধানে বিশ্বাস করে। হিন্দুরাও ভারতবর্ষের নাগরিক, এরাও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। গতিকে নিজের ধর্মের লোককে ভোট দিয়ে সেই মরিকরণের রাজনীতি থেকে উঠে এসে যে হিন্দু লোকরা মুসলমান প্রার্থীকে ভোট দিবে, মুসলিম লোকরা হিন্দু প্রার্থীকে ভোট দিবে, এই যদি এভাবে ভোটদান হয়, তো এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। এটা অস্বীকার করতে মোটেই পারা যায় না। দর্শকরা, আপনারা ডক্টর সরমুদ্দিনের কথা শুনলেন, তিনি যে তথ্য হাজির করলেন, এটা একটা নতুনত্ব রয়েছে। সাধারণভাবে কি হয়, আমরা মুসলমানরা কেন বিজেপিকে ভোট দেবে, একটা সবার প্রশ্ন একটা। কিন্তু তিনি বলছেন এটাকে দিতে পারে একজন লোক, তার যদি মনে হয় দিতে পারে, এবং একজন হিন্দু যদি মনে করে মুসলমান প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা কোনো অন্যায় কিছু নয়। আচ্ছা, এটা তো বুঝলাম আপনার কথাটা, আপনি গণতন্ত্রের মূল কথাটা আপনি বলছেন, এটা বুঝতে পারছি। কিন্তু বাস্তব তো অন্য কথা বলছে। নাই, বাস্তব তো আমি যা দেখতেছি কংগ্রেসের পক্ষে। তো আপনার করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি কাজ করতেছেন, ব্রহ্মপুত্র বেলির থেকেও লোক এসেছে, অজিত ভুইয়া এসেছেন, অখিল গগৈ এসেছেন। তো এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। এবং আপনার
মুসলিম ভোটারকেও মানে বিজেপির কর্মকর্তাবৃন্দ তাদের দিকে আকর্ষিত করার জন্য নানা স্কিম এবং আপনার এই, তৎপরতা চালিয়ে যাইতেছেন। গতিকে এটা শুভ লক্ষণ। গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় এভাবে কর্মতৎপরতা এবং কর্মকর্তাবৃন্দের প্রচেষ্টা এটা প্রশংসনীয়। আচ্ছা, এআইইউডিএফ এই মুহূর্তে মানে ঠিক কি কোন জায়গায় আছে এই মুহূর্তে এআইইউডিএফ? এআইডিএফ এর একটা বুট আছে, আপনি যাই বলেন, ওদের 4 জন এমএলএ আছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে, কাটলিচড়া, হাইলাকান্দি, আলগাপুর এবং বদরপুরে। এবং যেহেতু এমএলএর একটা ফান্ড আছে, এমএলএর উন্নয়ন কাজে এমএলএ জড়িত থাকে, বিধায়ক স্থানীয়, গতিকে এদের একটা সমর্থক গোষ্ঠী নিশ্চয় আছে। এই ভোট ইউডিএফ এর পক্ষে। তো এই ভোট ইউডিএফ এর পক্ষে চলে গেল। আবার আপনি বলছেন গণতন্ত্রের জন্য শুভ হবে, মুসলমানদের একটা ভোট কংগ্রেসের দিকেও চলে গেল। তো এত যদি এদিকে দিকে চলে যাচ্ছে, তো কি আসন কি ধরে রাখতে পারবেন সাধারণ প্রার্থীরা? গণতন্ত্রের বৈশিষ্ট্যই হয়েছে যে এই গোষ্ঠী কোনো পার্টিকুলার গোষ্ঠীর উপর নির্ভর করে নির্বাচন না খেলা, এবং নির্বাচনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ভোট লাভের তৎপরতা করা গণতন্ত্রের পক্ষে মোটেই শুভ লক্ষণ। এটা কংগ্রেসের জন্য নয়, বিজেপির জন্য নয়, কোনো দলের জন্য নয়। এবং ভারতীয় নির্বাচন আয়োগ, বিজেপি, এআইইউডিএফ, কংগ্রেস, এসইউসিআই অন্য দলকেও স্বীকৃতি প্রদান করেছে। গতিকে প্রত্যেকের অধিকার আছে তাদের নিজের দলের দিকে ভোটারদেরকে আকর্ষিত করার জন্য, আর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে তো আমি কোনো দূষণীয় কোনো কাজ মোটেই দেখি না। আপনার বক্তব্যগুলো অর্থবহ, তাৎপর্যপূর্ণ, গভীর অর্থবহ আপনার বক্তব্যগুলো। যাই হোক, দর্শকরা তার ডাক্তার শমরুদ্দিন চৌধুরীর বক্তব্যের গভীরতা কতটুকু বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনি বিদ্বান মানুষ, তো আপনার কথার ইঙ্গিত অনেক কিছু আপনি বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, তা এতগুলো কথা বলার পরও আপনি কংগ্রেসের সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি কংগ্রেসের যেহেতু সদস্য, আমার আশা আছে যে কংগ্রেস বিজয়ী হবে। আমি এই আশা পোষণ করি। 26 তারিখে যখন ভোটাররা ভোটদান করবে, তখন ভোট বাক্সে যখন ভোট খোলা হবে, গণনা হবে, তখন রেজাল্ট হবে। আমি তো আর রাজনৈতিক জ্যোতিষী নয়, কিন্তু আমি কংগ্রেসের কর্মকর্তা হিসাবে আমি বিশ্বাস রাখি কংগ্রেস জয়ী হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রাণবন্ত একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য, অর্থবহ, ইঙ্গিতময়, তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।